দার্জিলিং ভ্রমণের প্রথম দিনটা আমি পায়ে হেঁটেই যেমন খুশি তেমন ঘুরে বেড়াচ্ছি। বর্ষাকে সঙ্গী করে এখানে এসে দেখি আবহাওয়া এখন বড্ড আলাদা, বড্ড সুন্দর, একদম অন্যরকম। আজকে সারাটা দিন মল, মহাকাল মন্দির, বৌদ্ধ মঠ আর কলোনিয়াল স্থাপত্যগুলি দেখে বিকালের দিকে চলে আসি দার্জিলিং স্টেশনে টয় ট্রেনে জয় রাইড করতে। গত পর্বে সেই গল্পই তো আপনাদের কাছে তুলে ধরেছিলাম। বিকালবেলা জয় রাইড সেরে যখন দার্জিলিং ফিরে এলাম তখন প্রায় সন্ধ্যা হয়। আকাশে মেঘের ঘন ঘটা, ধীরে ধীরে সব কিছু মেঘে ঢেকে যেতে শুরু করলো। আগামীকাল সারা দিনটা রেখেছি দার্জিলিংয়ের চারপাশের দ্রষ্টব্যগুলি ঘুরে দেখার জন্য। মলে ফেরার পথে একটি ফুটফুটে ছোকরা ড্রাইভারের সাথে কথা বলে আগামীকালের জন্য একটি গাড়ি ঠিক করে নিলাম। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখুন, এই হচ্ছে কেভেন্টার্স। এইটা ওপরের যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা মলে পৌঁছে যাবেন, যেখানে চারটে রাস্তা এক জায়গায় মিশেছে মল, সেখানে পৌঁছে যাবেন। আর এই পিছন দিকে দেখুন লোকাল সাইট সিইং এর গাড়ি এখান থেকে বুকিং করা যায়। এই কোথায় কোথায় যাওয়া যায় সব দেওয়া আছে। আপনারা এখান থেকে সাইট সিইং এর জন্য যে গাড়ি, সেই গাড়িগুলো বুকিং করে নিতে পারেন। এই রাস্তা দিয়ে পর পর অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো কাউন্টার আছে যেখান থেকে আপনারা বিভিন্ন দিকে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। যেমন ধরুন দার্জিলিং এর লোকাল সাইট সিইং তো বটেই, তার সাথে যদি আপনারা এয়ারপোর্ট যেতে চান, গ্যাংটক যেতে চান, শিলিগুড়ি যেতে চান, তো এইটা এখান থেকে বুকিং করতে পারেন। এই দেখুন দুখানা হয়ে গেল। আর একটু সামনে যাব, সেখানেও গাড়ির একটা স্ট্যান্ড আছে, সেখান থেকেও আপনারা গাড়ি বুকিং করে নিতে পারেন। অথবা আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কোনো ড্রাইভারের সাথে কথা বলে, তাহলে আপনারা সেই ড্রাইভারের সাথে কথা বলে আপনাদের জায়গা, এই দেখুন বলছে শিলিগুড়ি যাবে না, তো গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। একটু পরে দেখার মতন বৃষ্টি শুরু হলো। পাহাড়ে এমন বৃষ্টি হওয়ার পর অনেক সময় আবহাওয়া দারুণ পরিষ্কার হয়ে যায়। ক্লক টাওয়ারের পিছনে লাদেনলা রোডে বেশ কয়েকটি খাবারের দোকান আছে। 150 টাকার মাছের থালি মন্দ লাগলো না। পরের দিন মাঝ রাতে রওনা হতে হবে টাইগার হিলের উদ্দেশ্যে, তাই খাওয়া দাওয়া সেরে সোজা ফিরে এলাম আমার হোটেলে। সুপ্রভাত। দার্জিলিং ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আমি এখন যাচ্ছি কেভেন্টার্সের কাছে। আজকে টাইগার হিল যাচ্ছি। গতকাল রাত্রেবেলায় এত বৃষ্টি হয়েছে, না হলে তো এখন ওয়েদারটা একটু ঘোলাই, আকাশে মেঘ, তাই ভাবছিলাম হয়তো টাইগার হিল গিয়ে লাভ হবে না, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে একটু চেষ্টা করে দেখা যেতে পারে। টাইগার হিল একটা এমন জায়গা যাকে ছাড়া যায় না। দেখুন মল, এটা কত জমজমাট থাকে। তাও দেখছি এত সকালে যাদের গাড়ি আসেনি বা যারা দার্জিলিংকে ছেড়ে চলে যাবে, তারা একটু এসে ছবি তুলে নিচ্ছে। আচ্ছা, আজকের পরিকল্পনাটা আপনাদেরকে বলে দিই। আজকে সারাদিন সাইট সিনের ব্যবস্থা করেছি। আপনারা যদি মনে করেন তাহলে এই পুরো সাইট সিনটাই এত সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে সারাদিন ঘোরাটা একটু কষ্টকর, তাই আপনারা প্রথমে টাইগার হিল গিয়ে তারপর ওই বাতাসিয়া লুপ আর ঘুম হয়েই তো আপনারা আসবেন। এই তিনটে জায়গা দেখে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর আপনারা পরের যে সাইট সিনটা সেটা করবেন। তবে যতগুলো পয়েন্ট আছে সকালবেলায় হয়ে ওঠে না। এখান থেকে টাইগার হিলের দূরত্ব গাড়িতে 14 কিলোমিটার। যতটা পারবেন একটু সকাল সকাল যাবেন, না হলে ওইখানে অনেকটা ভিড় হয়ে যায়।
আমরা রওনা হলাম টাইগার হিলের উদ্দেশ্যে। এই সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। সকালবেলার দিকে আবহাওয়া এখন বেশ ঠান্ডা। টাইগার হিলের উচ্চতা 8,000 ফুটের মতো, তাই দার্জিলিংয়ের থেকে সেখানে ঠান্ডাও অনেক বেশি থাকে। অনেক সময় দার্জিলিংয়ের থেকে টাইগার হিলে বেশি তুষারপাত হয়। এই পারমিট চেক হচ্ছে। এইটা টাইগার হিল রোড, নিচের রোডটা শিলিগুড়ি চলে যাচ্ছে। এই সবেমাত্র সূর্য উঠেছে, ভালো লাগলো। অনেকদিন পর সুন্দর একটা সূর্যোদয় দেখলাম, দারুণ সুন্দর লাগলো। তবে কাঞ্চনজঙ্ঘার দর্শন এখনো পাওয়া যায়নি। এই যে দিকটায় সূর্যটা আসছে ঠিক তার ওই দিকটায়, এদিকে সূর্য উঠছে তো ওই দিকটা আপনারা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাবেন। আসলে কি, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য টাইগার হিলের মেন পয়েন্ট সেটা হচ্ছে ওই উপরটায়, তা ওখানে কাজ চলছে বলে এখন যাওয়া যাচ্ছে না। ওটা দেখতে হলে আরো 6-7 মাস অপেক্ষা করতে হবে। ধরে রাখুন যে যখন দুর্গাপুজোর সময় যদি আপনারা আসেন, সেই সময় আসলে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন। ওখান থেকে খুব সুন্দর দেখা যায়। তবে আমার কি মনে হচ্ছে কি, এখানে এই যে সমস্ত মানুষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, বেশ এখানে একটু উঁচু, এখানে একটু নিচু, ওখানে একটু উঁচু, এরকম জায়গাগুলো আছে, তো সব এসছে, বেশ একটা ভালো লাগছে। ওই বড় যে বিল্ডিংটা না, ওইটা কেমন একটা লাগে যেন। संडे जल्दी हो गया, अभी तो बिक्री हो रहा है। और 15-20 मिनट रुकते हैं। रुके 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 दिखाई देगा? दिखाई देगा, 15-20 मिनट में क्लियर होता है। ঠিক। কাঞ্চনজঙ্ঘা তো মেঘে ঢেকে আছে। তা যদি আপনারা আবহাওয়া পরিষ্কার থাকে, বেশি পরিষ্কার থাকে অক্টোবর মাস, নভেম্বর মাস, অক্টোবর মাসের শেষ, নভেম্বর মাস, এই সময়টা ভালো পরিষ্কার থাকে। এটা এখান থেকে পুরো যে তুষার শৃঙ্গগুলো আছে সেগুলো দেখা যায়। শুধু তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা নয়, কাঞ্চনজঙ্ঘা সহ আরো বিভিন্ন তুষার শৃঙ্গ দেখা যায়। একদম বাম দিক থেকে শুরু হয়, তো আপনি মাউন্ট এভারেস্টও এখান থেকে দেখতে পাবেন। এবার কাঞ্চনজঙ্ঘা এখানে কিন্তু অনেক বড় দেখাবে, তার কারণ হচ্ছে কি, আমাদের পৃথিবীর আকৃতিটা হচ্ছে গোলাকার, তো সেই জন্য যে আগে থাকে তাকে অনেক বিশাল লাগে, আর যে অনেকটা দূরে থাকে, যেহেতু এরকম গোলাকার তো তাই নিচে মানে নিচু নিচু লাগে, তো সেই কারণে মাউন্ট এভারেস্টকে অনেকটা নিচু লাগে। একটা সমান্তরাল রেখা যদি আমি এখান থেকে টানি, তাহলে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব হবে 126 কিলোমিটার, মাউন্ট এভারেস্টের দূরত্ব হবে 172 কিলোমিটার। তো সেই জন্য মাউন্ট এভারেস্টকে অনেকটা ছোট লাগে। এবার এখান থেকে কেমন ভাবে দেখা যায় দেখুন, একদম বাম দিক থেকে আপনি দেখবেন প্রথমে ছামলাং, তারপরে মাউন্ট এভারেস্ট, মাকালু, এইগুলো দেখা যাবে। তারপরে আরো একদম সোজা আসবেন, স্লিপিং বুদ্ধা দেখা যাবে। এবার স্লিপিং বুদ্ধার অনেকগুলো রেঞ্জ নিয়ে তো স্লিপিং বুদ্ধা হয়। তা প্রথমে ওই কুম্ভকর্ণ, কোকথাং, রাথং, যদি আপনি ভালো করে দেখেন, কাঞ্চনজঙ্ঘার পা হচ্ছে পান্ডিম, আর মাথাটা হচ্ছে, মানে স্লিপিং বুদ্ধার মাথাটা হচ্ছে ওই কুম্ভকর্ণ, আর পেট বা বুকের কাছটা সেটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। তো এইভাবে কাঞ্চনজঙ্ঘা, তারপরে পায়ের কাছে পান্ডিম, তারপরেও দেখতে পাবেন নরসিং, তারপরে একটা জেমু গ্যাপ আসে, ওই পাটা যেখানটায় ওঠে ওটাকে জেমু গ্যাপ বলে, ওই যে নিচু হয়ে যায়। তো এইভাবে শৃঙ্গগুলো দেখা যায়, কিন্তু আবহাওয়া তো ভালো নয়, সেই জন্য এখনো দেখা যাচ্ছে না। আরেকটু ওয়েট করি, হয়তো ভালো দেখা যেতে পারে। না, সেদিন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াই গেল না। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা রওনা হলাম জলা পাহাড়ের দিকে শান্তি স্তূপ দেখার জন্য। আসুন আপনাদেরকে আমাদের গাড়ির চালকের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, এই প্রাজল দেব এর নাম, এর নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর নাম্বার এখানে লিখে রেখেছে ড্রিম বয় 6297532351। এখানে ড্রিম বয় আবার লেখা আছে।
প্রথমে আপনারা সিঁড়ি থেকে উঠবেন, জাপানিজ যে টেম্পলটা, এই মন্দিরটা দেখতে পাবেন, তারপরেই হচ্ছে পিস প্যাগোডা। একটু সংক্ষেপে বলে দিই যে এই জায়গাটা আসলে কি। একজন জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী আছে যার নাম হচ্ছে নিচিদাৎসু ফুজি, যিনি একটা সংঘের প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে নিপ্পনজান মিয়োহজি। সেই মানুষটার তত্ত্বাবধানে সেই মানুষটাই এই মন্দিরটা আর যে পিস প্যাগোডা তার প্রতিষ্ঠা করেছেন। তা 1992 সালে এর উদ্বোধন করা হয়। আর ওই যে পিস প্যাগোডাটা আছে যেখানে ভগবান বুদ্ধের মূর্তি আছে, সেখানে তার 4টি অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে মৈত্র যে অবতার সেইটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। আর ওইখানে আপনারা যখন যাবেন দেখবেন ওর আকৃতি তো গোলাকার আর বেশ উঁচু, তা সেই উচ্চতাটা হচ্ছে 95 ফুট, আর যে ব্যাসটা আছে সেইটা হচ্ছে 75 ফুট। আপনারা ভেতরে যেতে পারবেন, ভেতরে ফটোগ্রাফিও করা যায়। আর যেই মানুষটা এটার প্রতিষ্ঠা করেছে নিচিদাৎসু ফুজি, তার মূর্তি ওখানে রাখা আছে। শান্তিস্তূপ দেখে দার্জিলিং স্টেশন ও চক বাজার হয়ে রওনা হলাম দার্জিলিংয়ের বিখ্যাত রোপওয়ের উদ্দেশ্যে। এই চক বাজার কেনাকাটার জন্য দারুণ উপযুক্ত। দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের পাশের ডান দিকের যে কোনো রাস্তা দিয়ে মিনিট 15-এর মতো নিচে নামতে পারলেই আপনি পৌঁছে যাবেন চক বাজারে। এই চক বাজার থেকেও দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ভ্রমণের গাড়ি ও বিভিন্ন দিকের বাস আপনারা পেয়ে যাবেন। আজ থেকে প্রায় 100 বছর আগে 1920 সালে এই বাজারটি তৈরি করা হয়েছিল। তার আগে এই জায়গাটি ফাঁকাই পড়েছিল। ব্রিটিশদের সময়ে যখন বিশিষ্ট জনেরা এখানে আসতেন, তখন এখানে তাদের অভ্যর্থনা করার জন্য গান বাজনার আয়োজন করা হতো। এই রাস্তাটি হিলকার্ট রোডেরই একটি অংশ। দার্জিলিংয়ের রোপওয়েতে ঘন্টা 3-এর মতন সময় লেগে যাবে। সেই কারণে বিখ্যাত সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুলের সামনের একটি রেস্টুরেন্ট থেকে আমি ব্রেকফাস্ট করে নিলাম। রোপওয়ের কাছে চলে এসেছি, আর এইখানে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট আছে। সকালবেলার ব্রেকফাস্ট এখান থেকে হয়ে গেল। আর এই সামনে হচ্ছে সেন্ট জোসেফ, যে নর্থ পয়েন্টের যে স্কুলটা সেইটা। এখানে একটা বোর্ডে লেখা আছে রোপওয়ে যাওয়ার রাস্তা, তবে গাড়ি যায়, পুরোটা যায় না কিন্তু গাড়ি যায়। আমাদের এখানে ব্রেকফাস্ট করছিলাম তো এখান থেকে একটা সিঁড়ি পেয়ে গেছি, এই সিঁড়িটা দিয়ে উঠে যখন রোপওয়ে যাচ্ছি। স্কুলটা কি সুন্দর। এখানেই সেই ওই मैं हूं আর সিনেমা শুটিং হয়েছিল, আরো কয়েকটা সিনেমা শুটিং হয়েছে। দেখি কতটা ভিড় আছে। সুন্দর, এই রোপওয়েটা খুব সুন্দর। চা বাগানের উপর দিয়ে যায় তো দারুণ সুন্দর লাগে। দার্জিলিং রোপওয়ের টিকিট দেওয়া শুরু সকাল 10টা থেকে হলেও দেখলাম সকাল 8টা থেকেই এর লম্বা লাইন পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে এটি আরও দীর্ঘ হয়ে যায়। আমি সময় বাঁচানোর জন্য এখন রোপওয়েকে বিদায় জানিয়ে পাশে চিড়িয়াখানাটি ঘুরে দেখব বলে ঠিক করলাম। আচ্ছা, আপনাদেরকে সবার আগে টিকিটের মূল্যটা বলে দিই। যদি ভারতীয় হন তাহলে 110 টাকা, যদি ফরেনার হয় তাহলে 180 টাকা। আর যদি আপনার সাথে ক্যামেরা থাকে, মোবাইল নয়, মোবাইলের কোনো টিকিট লাগে না, ক্যামেরা থাকলে যে কোনো ক্যামেরা হোক ওই আপনার 10 টাকা করে টিকিট পড়ছে। টাইমিংস হচ্ছে সকাল 8:30 থেকে 4:30, বিকেলবেলায় 4টে পর্যন্ত শেষ টিকিট দেওয়া হয়, তারপর আর টিকিট দেওয়া হয় না। এই হচ্ছে ব্যাপার। আর কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন মানে এই যে বন্যপ্রাণ আছে তাদেরকে একদমই উত্ত্যক্ত করা যাবে না। এই হচ্ছে প্রধান গেট, এই যে পিছন দিকে, এই গেটটা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করে যদি ওই দিকের রাস্তাটায় চলে যান, ডান দিকে ঘুরে যান, তাহলে রেড পান্ডা দেখতে পাবেন, তারপরে কিছু পাখি দেখতে পাবেন। আর যদি এই সোজা রাস্তাটায় চলে যান
এই সোজা রাস্তাটা দিয়ে HMI চলে যাওয়া যায়, হিমালয়ান মাউন্টেনিয়ারিং যে ইনস্টিটিউট, সেটায় চলে যাওয়া যায়। ওই আপনি বন্যপ্রাণ দেখতে দেখতে হেঁটে চলে যাবেন। HMI এর জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট লাগে না, এই একটাই টিকিট কাটলেই আপনাদের হয়ে যাবে। এই যে জুলজিক্যাল পার্ক, এটা তো বহু প্রাচীন। 14ই আগস্ট 1958 সালে এই আমাদের ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই যে জু আছে, এই জুয়ের প্রতিষ্ঠা করা হয়। তখন সেই সময় এই জুলজিক্যাল পার্কের নাম ছিল হিমালয়ান জুলজিক্যাল পার্ক। পরে 1993 সালে আমাদের মাননীয় সরোজিনী নাইডু, তার যে কন্যা প্রাক্তন গভর্নর ছিলেন তিনি, সেই পদ্মজা নাইডুর নামে, মাননীয় পদ্মজা নাইডুর নামে এই জুয়ের নামকরণ করে দেওয়া হয়, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। একটা জিনিস কি মানে খুবই গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে কি আমাদের ভারতবর্ষে যতগুলো অধিক উচ্চতায় চিড়িয়াখানা আছে বা জু আছে, তাদের মধ্যে এটা হচ্ছে সব থেকে বৃহত্তম। এই যে জু, এই জুয়ের উচ্চতা হচ্ছে 7000 ফুট। তা এই 7000 ফুট মানে অধিক উচ্চতায় এই জু হচ্ছে সব থেকে বৃহত্তম। একটা রেড পান্ডা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তা এই যে জুটা আছে, এটা পুরোটা হচ্ছে 67.57 একর জায়গা জুড়ে এটি বিস্তৃত, যার মধ্যে যে 10 একর জায়গা আছে সেইটা শুধুমাত্র এই চিড়িয়াখানা পর্যটকদের জন্য, বাদবাকিটা বনাঞ্চল আছে। আর হচ্ছে এই বিপন্ন যে প্রাণী হয় তাদেরকে সংরক্ষণ করে রাখা হয় আর তাদের প্রজনন করানো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই একটা রেড পান্ডা, আর হচ্ছে হিমালয়ান যে উলফ হয় সেটা, আর একটা হচ্ছে স্নো লেপার্ড। স্নো লেপার্ডও এখানে সংরক্ষণ করানো হয়, প্রজনন করানো হয়। আর কিছু পাখি দেখা যায় যার মধ্যে 6 রকমের ফেজান্ট আছে, যাদেরকে এখানে সংরক্ষণ করানো হয় আর প্রজনন করানো হয়, বংশ বিস্তার করানো হয়। এটা কি গো, ছবি তুলতে পারলাম। साइलेंस से देखिए, डिस्टर्ब मत करिए। এত সুন্দর একটা চিড়িয়াখানা, উফ বাপরে বাপ, মানে আমার তো মনে হয় সারাদিন সময় লেগে যাবে। তবে একটা জিনিস কি, পর্যটকেরা প্রচুর চেঁচামেচি করছে, প্রচুর। একজন তো দেখলাম একটা রেড পান্ডাকে বললো, এই রেড পান্ডা আয় না, কাছে আয় না, দূরে চলে গেল সঙ্গে সঙ্গে। দেখাও, ওকে কোলে নিয়ে দেখাও। ও দেখতে পাচ্ছে না, কোলে নিয়ে দেখাতে পারছে না। দেখতে পাচ্ছে না। আমি তো সামনে চোখ থেকে দেখো না।
আসুন এবার হিমালয়ান মাউন্টেনিয়ারিং যে ইনস্টিটিউট আছে সেইটা দেখে আসি। এই হচ্ছে গেট, এখান থেকেই যেতে হবে। এই যে পিছনের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এলাম, আবার এখান থেকে না রাস্তা আরেকটা উপর দিয়ে গিয়ে আবার নিচে গেছে। তো এটা আপনাকে কিভাবে হবে যে আপনি প্রথমে ঢুকে গেলেন জুয়ের ভিতরে, তারপরে রেড পান্ডাটা দেখলেন, তারপরে এই রাস্তাটা দিয়ে এলেন, আবার আরেকটা যে রাস্তা আছে সেটা দিয়ে একটু উঁচুতে উঠে ধীরে ধীরে নেমে যাবেন। তাহলে কি দুটো রাস্তাতে বিভিন্ন রকম বন্যপ্রাণ রাখা আছে, ভিন্ন ভিন্ন, তা আপনার দুটোই দেখা হয়ে যাবে। এই হচ্ছে গেট, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এইখানে না মিউজিয়াম আছে, তো সেখানে পর্বত আরোহণ সম্পর্কিত সমস্ত জিনিস রাখা আছে, আর সমস্ত সাজ সরঞ্জাম সেগুলো রাখা আছে, কিভাবে মাউন্টেনিয়ারিং করা হয়, কেমন ভাবে করা হয়, এবং যখন সফলভাবে 1953 সালে আমাদের শ্রদ্ধেয় তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি যে তারা যে উঠেছিলেন, কিভাবে উঠেছিলেন সেই সংক্রান্ত অনেক কিছু দেওয়া আছে। জিপ লাইন হচ্ছে, তারপর ইনডোর রক ক্লাইম্বিং হচ্ছে, ইনডোর রক ক্লাইম্বিং সেগুলো এখানে হয়। তা এই যে সফলভাবে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি এই যে উঠেছিলেন, তারপর 1954 সালে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, এই যে লেখাও আছে, তিনি এই 4ই নভেম্বর তিনি এইটার উদ্বোধন করেন। তা এখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, শুধুমাত্র যে আমাদের দেশের নয়, বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে এখানে এসেছেন এবং পর্বত আরোহণের প্রশিক্ষণ তারা নিয়েছেন। এই মিউজিয়ামটা দারুণ সুন্দর, কোনো রকম কিন্তু প্রবেশ মূল্য নেই, দারুণ সুন্দর, মানে মিউজিয়াম না দেখলেই নয়, এত সুন্দর মিউজিয়াম। বা মাউন্টেনিয়ারিং সম্পর্কে এবং মানে পার্বত্য অঞ্চল সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে, গাছ থেকে শুরু করে পাখি থেকে শুরু করে মাউন্টেনিয়ারিং এর তো মানে দারুণ দারুণ। জুতো কেমন হয় এবং আগেকার দিনে কেমন ছিল, এখনকার দিনে কেমন, কিভাবে তারা আরোহণ করে, স্লিপিং ব্যাগ কেমন, অক্সিজেন সিলিন্ডার কেমন, আগেকার দিনের যে ফিল্মের যে ক্যামেরা সেগুলো কেমন ছিল, পিক্স গুলো পুরো সুন্দরভাবে দেওয়া আছে, যে কোথা থেকে কত, উফ দারুণ দারুণ, কতগুলো পিক আছে আমাদের ভারতবর্ষে, সব দেওয়া আছে। কাঞ্চনজঙ্ঘার এই যে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়, সেইগুলো সম্পর্কে সব দেওয়া আছে এখানে না। এই যে অ্যাক্টিভিটি হচ্ছে আর এই জিপ লাইনিং হচ্ছে, এগুলো প্রাইস ওখানে দেওয়া আছে। 100 টাকা করে হচ্ছে আপনার জিপ লাইনিং, আর অ্যাক্টিভিটি হচ্ছে 250 টাকা করে। আর ওখানে ওই যে যেখানটায় মিউজিয়ামটা আছে তার পাশেই দেখবেন এক জায়গায় একটা শো হয়, 30 টাকা করে নেয়, 30 মিনিটের একটা শো হয়, তো ওইগুলো আপনারা দেখতে পারেন। জিপ লাইন করছে, জিপ লাইন দেখলেই মনে হয় কি করি। নিন চলুন এবার বেরিয়ে যাই, অনেকটা সময় এখানে গেছে। এবার দেখি রোপওয়ে যেতে পারি, বা সবকিছু করে তারপরে লাস্টেও রোপওয়ে করতে পারি। রোপওয়েতে সময় লাগবে, অনেকটা সময় লাগবে, 10:30 বাজে এখন। আমার চালক প্রাজল আমাকে বলল দুপুরের দিকে রোপওয়ে একটু ফাঁকা হতে পারে, তাই আগে চলুন একটা খুব সুন্দর চা বাগান আপনাকে দেখিয়ে আনি। চা বাগান আর তেনজিং নোরগে রক দেখার পর আমরা রোপওয়েতে যাব। যদি সেই সময় ফাঁকা থাকে তাহলে রোপওয়েটা চড়ে নেওয়া যাবে। রোপওয়েতে যাওয়ার আগে আমাদের যে ড্রাইভার ভাই আছে সে আমাকে একটা চায়ের বাগানে নিয়ে এসেছে। এই যে এই চা বাগানটার নাম হচ্ছে চিত্রে, সুন্দর দেখতে, খুব ভালো, কিন্তু চা বাগান ওই মানে উপরের দিকেই অল্প কয়েকটা চায়ের গাছ ছিল, তারপরে আর এই আমি এতটা এলাম যে একটু ভালো ভিউ পাওয়ার জন্য। এখান থেকে ভিউটা সুন্দর, বেশ অনেকটা নেমে এসেছি, কিন্তু হাতের কাছে যে চা গাছ আছে সেরকম কিন্তু নয়, কিন্তু জায়গাটা সুন্দর। তা এখানে অনেক রকম কাউন্টার আছে, সেই সব কাউন্টারে বলছে যে চা কিনে নেওয়ার জন্য, চা টেস্ট করার জন্য। এক একটা ড্রাইভারের এক একটা করে কাউন্টার আছে। আমার মনে হয় কি যদি চা কিনতেই হয়
তাহলে দার্জিলিং এর মলে দেখবেন গোল্ডেন টিপস ছাড়াও আরো অনেক দোকান আছে। গোল্ডেন টিপস তো ভালোই, আরো অনেক দোকান আছে যেখানে বিল দেবে, সুন্দর ভালো বিশ্বস্ত চায়ের দোকান আছে, সেখান থেকে চা নেবেন। না হলে আজকালকার যুগে 50-60 টাকার জন্য মানুষকে ঠকাবার লোকের কিন্তু অভাব নেই। এখন এসে গেছি তেনজিং নরগে রক দেখতে। এখানে দুটো পাথর আছে, এইটা হচ্ছে তেনজিং নরগে রক আর এইটা হচ্ছে গম্বু রক। বলছে এইচএমআই থেকে এখানে রক ক্লাইম্বিং ট্রেনিং করানো হয়, স্মৃতি রক। আসলে এই যে আমাদের তেনজিং নরগে আছেন, এনাদের কথা তো আপনাকে বললামই, ইনি আর এডমন্ড হিলারির কথাটা এইচএমআই তে বললাম। মাউন্ট এভারেস্ট প্রথমবারের জন্য জয় করেছিলেন। আর এই যে রকটা আছে, এই যে এইটা, এইটা হচ্ছে গম্বু রক। এই গম্বু হচ্ছেন কি তেনজিং নরগের যে ভাইপো ছিলেন নাওয়াং গম্বু, তার নামে এই দুটো করে দেওয়া হচ্ছে স্মারক। তা তিনি ওই যে নাওয়াং গম্বু, তিনি 1963 এবং 1965 এই 2 বছর পর পর মাউন্ট এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেছিলেন, শৃঙ্গ জয় করেছিলেন। আর সারা বিশ্বের মধ্যে এমন কাজ প্রথমবারের জন্য তিনিই করেছিলেন। তো এই দুটো পাথর এখানে করে দেওয়া হয়েছে তাদের স্মারক। এখানে এইচএমআই থেকে ওই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ওইখান থেকে এখানে ট্রেনিং এর ব্যবস্থা হয় এবং পর্যটকেরাও চাইলে এখানে তাদের লোক থাকে, এখানে করতে পারে, ক্লাইম্বিং করতে পারে। এখন আবার বলছে যে এতই ভিড় হয়ে গেছে, সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তাই এখানে লেখা আছে টুডে টিকিট কাউন্টার ক্লোজড, নো টিকিট নো এন্ট্রি। তা যিনি কাউন্টারে ছিলেন তার সাথে আমি একবার কথা বললাম। উনি বলছে যে আপনি একটা কাজ করুন, আপনি একটু ঘুরে আসুন, যদি ফাঁকা হয় তাহলে ভালো, না হলে আজকে আর কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এটা যাওয়া আসা মিলিয়ে 5 কিলোমিটারের মোট হচ্ছে পথ। এখানে দেওয়া আছে 260 টাকা বড়দের, আর ছোটদের হচ্ছে 130 টাকা। তা আমি সামনে গিয়েছিলাম সকালবেলায়, তখন চালু হয়নি, সেই সময় আমি পড়ছিলাম যে বলছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে এই যে বেশি সময় ধরে দূরত্বের যে রোপওয়ে, সেটা কিন্তু এটাই। এর আগে যখন এটা 1960 সালে যখন শুরু হয়েছিল, তখন এটা আরো বড় ছিল, যাত্রাপথ আরো দীর্ঘ ছিল। এখন এটাকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে একবার দুর্ঘটনাও ঘটেছিল, সেই জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল। চলে যাই, গিয়ে রক গার্ডেন যাই। চায়ের বাগানটা না ওপর থেকে খুব ভালো লাগে, কিন্তু কি করা যাবে, এখন তো বলছে যে সব বন্ধ। মোটামুটি ধরে রাখুন সকালবেলায় শুধু এক টিকিট করতেই হবে 1 ঘন্টা, আর যে কিউটা পড়েছে এত লম্বা, আরো 1 ঘন্টার বেশি, হাতে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন। রোপওয়েতে আপনার ঘন্টা 3 সময় লাগবে। জমজমাট চক বাজারের মধ্যে দিয়ে রওনা হলাম অরেঞ্জ ভ্যালি বা ব্লুমফিল্ড টি গার্ডেনের উদ্দেশ্যে। যাত্রাপথে বৃষ্টি শুরু হলো। রোপওয়ের টিকিট না পাওয়ায় মনের মধ্যে যতটা কষ্ট হচ্ছিল, অরেঞ্জ ভ্যালিকে দেখে মনটা ততটাই আনন্দে ভরে গেল। একবার দেখুন এখানে পরিবেশটা কি সুন্দর। ওই যে আপনাদেরকে বলছিলাম অরেঞ্জ ভ্যালিতে নিয়ে যাব, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন হচ্ছে এটা। কি অপূর্ব দেখুন না, শান্ত নিরিবিলি, কেউ নেই,
নিশ্চিন্তে বসে থাকো, গল্প করো আর প্রাণ ভরে প্রকৃতি দেখো। এদিকটা কি ভালো লাগছে দেখুন, দারুণ সুন্দর, দারুণ। আর একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে ওটাই হচ্ছে রক গার্ডেন। ওই ঝর্ণাটার নাম হচ্ছে ছুনু ওয়াটারফলস। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে এখানে বসে থাকি। দেখুন ধাপে ধাপে কেমন পাহাড়গুলো গেছে, আর মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, তো একটা যেন মায়াবী একটা পরিবেশের সৃষ্টি করছে। বহু প্রাচীন এই চায়ের বাগান। এই চায়ের বাগানটাও ব্রিটিশরাই এই সব চা গাছ এখানে বপন করেছিল, তারাই সব এইখানে এই চায়ের চাষ শুরু করেছিল। তারপর ধীরে ধীরে মালিকানা পরিবর্তন হয় আর নামেরও পরিবর্তন হয়। একটা সময় ছিল ব্লুমফিল্ড, তারপরে মালিকানা পরিবর্তন হয়ে গেছে অরেঞ্জ গার্ডেন টি স্টেট। এই যে চায়ের বাগানটা আপনারা দেখছেন, এটা 347.26 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। ভাবুন তাহলে কত বড়, বিশাল বড়। এরকম আবার দেখুন মেঘ আসছে, রোদ চলে গেল। তা এই যে চা, এখানের যে চা, সেটা কিন্তু আন্তর্জাতিক বাজারে খুব সুখ্যাতি আছে। বিশ্বমানের চা এখানে তৈরি হয়, উৎপাদন করা হয়। আর যে চা এখানে উৎপাদন করা হয় সেই চা প্রাকৃতিক প্রক্রিয়াতে উৎপাদন করা হয়, এই জন্য এর খুব ভালো সুখ্যাতি আছে। এই বাগানটায় ঢুকে বললাম, উফ, আর একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখুন রোপওয়েতে অনেকক্ষণ বসে থাকতে হতো, তার থেকে এখানে চলে এলাম। ওয়াও, দারুণ লাগছে। তো এখানে না ওদের একটা দোকান আছে, এখান থেকে আপনারা চা নিতে পারেন। উল্টো পাল্টা রাস্তাঘাটে চা নেওয়ার থেকে এইসব জায়গা থেকে চা নিলে ভালো হবে। দার্জিলিং এ বেড়াতে এসে আমরা মোটামুটি সবকিছুই দেখতে পাই, পাহাড়, নদী, কাঞ্চনজঙ্ঘা, বরফের পাহাড়, মাঝে মাঝে এখানে স্নোফল হয়, স্নোফল। কিন্তু একটা জিনিস যেটা মানে লোকাল সাইট সিনে বড় কম, সেটা হচ্ছে ঝর্ণা। আর তাই এই রক গার্ডেনের এখানে একটা সুন্দর ঝর্ণা আছে যার নাম হচ্ছে ছুনু ওয়াটারফলস। ছুনু সামার ওয়াটারফলসও বলে এটাকে। একদম উপর থেকে নামে, অনেক উপর থেকে এটা নামে। আর সেই ঝর্ণাকে ঘিরেই এখানে একটা সুন্দর পার্ক গড়ে তোলা হয়েছে। এই পার্কে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। Wow, ভালো লাগছে। সাধারণত এই সারাদিনের ভ্রমণে ঘুম মনাস্ট্রি দেখানো হয়, তবে প্রাজলকে বলেছিলাম দিনের শেষে হাতে সময় থাকলে আমি দালিতে যে মনাস্ট্রি আছে সেটি দেখব। সন্ধ্যা হওয়ার ঠিক আগে দুর্দান্ত আবহাওয়ায় আমি সেখানে পৌঁছালাম। দার্জিলিংয়ে যতগুলি বৌদ্ধ মঠ আছে
তার মধ্যে সবথেকে বেশি সন্ন্যাসী এখানেই বসবাস করেন। দ্রুকচেন বিভাগের মোট 210টি তিব্বতীয় বৌদ্ধ সন্ন্যাসী এখানে বসবাস করেন। এই মনেস্ট্রির নাম দ্রুকপা কাগিউ সাঙ্গাক চোলেং মনাস্ট্রি, আর এর উচ্চতা 7000 ফুট হওয়ায় এখান থেকে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য চোখে ধরা পড়ে। 1993 সালে শ্রদ্ধেয় দলাই লামা এখানে রাত্রিবাস করেন, তিব্বতীয় বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি নিয়ে শিক্ষা দানও করেন। বৌদ্ধ ধর্ম ও দর্শন সম্পর্কিত বইয়ের এক বিশাল সম্ভার এখানে আছে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।